নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নুরুল হক নূরের উপরে হামলা হবে, তিনি রক্তাক্ত হবেন, তাকে আইসিইউতে পাঠানো হবে, এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না। শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, আমি মনে করি যেভাবে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায়সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নূর, যারা রক্ত দিয়ে, যারা সংগ্রাম করে, যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো, তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ? আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন? আপনারা কেউই নিরাপদে নাই। আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই অনিরাপত্তা বোধ করছি। আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয়, আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে, যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে, তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই। এইটা ছিল একটি টেস্ট কেস, দেখা যে কি হয়। এরপরে গণ অভ্যুত্থানের অন্য নেতাদের উপরে, যারা হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে। সবেমাত্র নুরুল হক নূরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে, কি হয়। আমাদের স্পষ্ট কথা, আর যদি কারোর উপর হামলা করা হয়, আর যদি কাউকে রক্তাক্ত করা হয়, আর যদি এই গণ অভ্যুত্থানের আর কোন নায়ককে এইভাবে আইসিইউতে পাঠানো হয়, এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না। এক নুরুল হক নূরকে পাঠিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। যদি মনে করেন যে আপনারা আরেকটি ১-১১ তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন, যে বা যারা এই চিন্তা করছেন, আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না। এদেশের জনগণ ফখরুদ্দিন মঈনুদ্দিনকে মেনে নেয়নি, এদেশের জনগণ হাসিনাকে মেনে নেয়নি, এদেশের জনগণ ইয়াহিয়াকে মেনে নেয়নি। সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আরেকটি ১-১১ গঠন করার স্বপ্ন দেখছে, তাদেরকেও গ্রহণ করবে না। বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন, তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি? দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের মানুষকে নিরাপদ রাখা। আমার কাছে এখন প্রশ্ন হলো, এই সরকার কি নিজেরাই নিরাপদ? আমার তো মনে হয় না যে এই সরকার নিজেরাই নিরাপদ। এই সরকার নিজেরাই ঝুঁকির মধ্যে রয়েছে। যদি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পুলিশের এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা এইভাবে আমাদের শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করেছে, হামলা করেছে, যদি তাদের বিচার না করা হয়, এই সরকারও কিন্তু নিরাপদে থাকতে পারবে না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি। আমরা
তার উপর দায়িত্ব দিয়েছিলাম নির্বাচনের আগে তিনি রাষ্ট্র সংস্কার করবেন। আজকে এখানে যারা বক্তব্য রেখেছে, বক্তব্য আপনারা শুনেছেন, কতটুকু সংস্কার হয়েছে? তিনি সংস্কার করতে পারেননি। তাকে কি সংস্কার করতে দেওয়া হয়নি, নাকি তিনি এই অথর্ব উপদেষ্টা পরিষদ গঠন করার কারণে নিজেই ব্যর্থ হয়েছেন? সেটি নিয়ে নানানমুখী প্রশ্ন রয়েছে। আপনারা দেখেছেন আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। সিঙ্গাপুরে গিয়েছেন। তিনি একজন ক্যান্সারে আক্রান্ত মানুষ। আমি তাকে অবজ্ঞা করছি না, ছোট করছি না। হয়তো যেখানে তার চিকিৎসা অতীতে হয়েছিল তিনি ফলো আপ করার জন্য গিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এরকম একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা করা হলো? ঢাকা মেডিকেলে যান, ঢাকা শহরে অন্যান্য মেডিকেলে যান, দেখবেন সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গা সেখানেও খালি নাই, ফ্লোরে ফ্লোরে রোগী, কোনো ব্যবস্থাপনা নাই। আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি, নুরুল হক নূর যেহেতু হাসপাতালে, আমার অত্যন্ত খারাপ লেগেছে। এই যদি হয় বাংলাদেশের সবথেকে বড় হাসপাতালের অব্যবস্থাপনা, তাহলে জেলা শহরে যে হাসপাতালগুলো আছে তার কি অবস্থা? অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত চিকিৎসা খাত এবং স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করতে পারত, তাহলেও এই সরকারকে মানুষ ধন্যবাদ দিত। কিন্তু শিক্ষা খাতের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, ডাকসু হয়েছে, জাকসু হয়েছে, আগামীতে আরো অনেক কিছু হবে, কিন্তু আদৌ কি ছাত্র রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শিক্ষকদের কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। শুধুমাত্র একটি সরকারের পতন হয়েছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কতিপয় উপদেষ্টা তারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু ওই যে হাসিনার আমলের যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ব্যবস্থার কোনো পতন হয় নাই। শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসনের কোনো পতন হয় নাই। শেখ হাসিনার আধিপত্যবাদের কোনো পতন হয় নাই। এখনো পর্যন্ত ফ্যাসিবাদের কোনো পতন হয় নাই। আমরা মনে করি এই সরকারের দায়িত্ব, সামনে আরো যে 5 মাস তারা দায়িত্ব পালন করতে পারবে, তাদের দায়িত্ব ফ্যাসিবাদকে নির্মূল করা। জাতীয় পার্টিকে অপরাধ করে নাই, আওয়ামী লীগ যে অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। তাহলে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন, জাতীয় পার্টিকে কেন করলেন না? 14 দলকে কেন করলেন না? কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে, জনগণ খায় নাই। এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে, জনগণ খাবে না, কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদের দোসররা এবং ফ্যাসিবাদ এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। স্পষ্ট ঘোষণা। আমরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমরা কোনো পরাজিত শক্তিকে, জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ। আর এই জন্য দরকার আমাদের ভিতরে একতা। আমরা যে বিভাজিত হয়ে পড়েছি, এই বিভাজনের সুযোগে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে। আপনারা জেনে থাকবেন মাসুদ করিম ওরফে এনায়েত করিম মিন্টু রোডের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে। প্রথম আলোতে সংবাদ এসেছে, আর কোনো গণমাধ্যমে আসে নাই। এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চায়, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করেছে। এখন সে বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। সে গ্রেপ্তার হয়েছে। এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায়, তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে। আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন
সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। আমার প্রশ্ন হলো, আমরা যারা এই রাজনৈতিক দলগুলো রয়েছি, ঐক্যমত কমিশনে আমরা যারা যাচ্ছি, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারবো? কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং এই সরকারের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব, এই সরকারকে আমরা নিষেধ করতে পারি, এই সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নতুন ভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে এই যে বিভাজন, এই বিভাজন এবং নতুনৈক্য এর সুযোগে কিন্তু আরেকটি একাকারে ফিরে আসতে পারে। সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন চায় তারা দেশ এবং জনগণের শত্রু। হ্যাঁ, সরকারের ভুলগুলো নিয়ে আমরা কথা বলছি, সমালোচনা করছি, কিন্তু আপনি যদি এই সরকারের পতন চান তাহলে কোন সরকার গঠন করবেন? আরেকটি সরকার যে আপনার পক্ষে আপনার হয়ে কাজ করবে তার নিশ্চয়তা কি? সরকার হয়তো আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারে নাই, কিন্তু পরিবর্তন কিছু তো হয়েছে। যেমন এখন ক্রস ফায়ার নাই, গুম নাই, এখন হেফাজতে মৃত্যু নাই, এখন আমরা কথা বলতে পারছি, সরকারের সমালোচনা করতে পারছি। এরকম বিভিন্ন পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ করতে পারবে। সেইটা হয়তো হয়নি, কিন্তু কিছু কিছু পরিবর্তন হয়েছে। সর্বশেষ বলবো, নুরুল হকের উপর হামলা হয়েছে, আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে বলেছি অবশ্যই এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী, আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদাবক্ত চৌধুরী, তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা জানতেন যে নুরুল হকের উপর হামলা করা হচ্ছে। তাদের নির্দেশনার বাইরে নুরুল হককে আক্রান্ত করা হয়নি, রক্তাক্ত করা হয়নি। সুতরাং এই ঘটনার দায় নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং খোদাবক্ত চৌধুরী তিনি এখনো পর্যন্ত চুপ আছে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার যতটুকু ক্ষতি করার এই খোদাবক্ত চৌধুরী করছে। এর আগে আমরা দেখেছি যে একজন আইজিপি কে সরিয়ে দেওয়া হলো, ডিএমপি কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। এরপরে কি হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন করতে পেরেছেন? তাহলে পরিবর্তনটা করে লাভটা কি হলো? কোনো লাভ তো হয়নি, কোনো লাভ হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আবারও বলতে চাই, আজকে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে, আমাদের দলীয় কার্যালয় তছনছ করা হয়েছে, আমাদের বোনেরা আক্রান্ত হয়েছে। এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোনো ঘটনার বিচার হবে না। নুরুল হকের উপর হামলা করে যদি কেউ পার পেয়ে যায়, আমাদেরকে রক্তাক্ত করে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে বাংলাদেশের জনগণ, হে বিপ্লবী জনতা, আপনারা শুনে রাখুন, এদেশে কখনোই আপনারা বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন না। সুতরাং আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, যারাই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছেন, সবার প্রতি আমার সর্বশেষ আহ্বান, এক থাকুন, একতাবদ্ধ থাকুন, ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করুন। অন্যথায় আজকে হয়তো মনে করছেন নিরাপদে আছেন, কালকে কিন্তু আপনার অবস্থা নুরুল হকের মতো হবে, কালকে কিন্তু ফ্যাসিবাদ ফিরে আসবে। সুতরাং এক থাকুন, এক থাকুন, এক থাকুন, এক থাকার কোনো বিকল্প নাই। নিজেরা যদি কামড়াকামড়ি করি, মারামারি করি, ওই হাসিনা কিন্তু দিল্লি বসে আছে, অট্ট হাসি দিচ্ছে। হাসিনা মনে মনে বলছে, এইটাই তো চেয়েছিলাম। ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত, দেশের প্রশ্নে ঐক্যমত, ভিন্ন দল ভিন্ন পথ, ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত, দেশের প্রশ্নে ঐক্যমত। সুতরাং যারা কামড়াকামড়ি করবেন, যারা আমাদেরকে বিভাজিত করবেন, মনে রাখবেন তারা কিন্তু হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, হয়তো বুঝে করতেছেন অথবা না বুঝে করতেছেন। সুতরাং আসুন আমরা সবাই এক থাকি,
আগামীতে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন। সুতরাং নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে অবশ্যই সংস্কার হতে হবে। অবশ্যই গণহত্যার দৃশ্যমান বিচার আমাদের সামনে হাজির করতে হবে। শেখ হাসিনাকে দিল্লি রেখে গণহত্যার বিচার সম্ভবপর নয়। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করতে হবে। তাহলে আবু সাঈদ মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে, অন্যথায় এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা মার খেয়েছি, আমরা রক্ত দিয়েছি, এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছি। গণ অধিকার পরিষদের জন্ম না হলে কোনোভাবে গণঅভ্যুত্থান হতো না। আমরা 18 সালের কোন সংস্কার আন্দোলন করেছি, তারপরেও যদি আজকে নুরুল হক নূরকে আক্রান্ত হতে হয় তাহলে আমরা তো এটা প্রত্যাশা করি নাই। সুতরাং সরকারকে বলবো এই ঘটনার সুষ্ঠু বিচার করুন। ইতিমধ্যে তদন্ত কমিশন গঠন করেছেন, এই কমিশনকে 30 দিনের মেয়াদ দেওয়া হয়েছে। আমরা কমিশনের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত, যত বড় রাঘব লোক দেখেন, অবশ্যই তাদের বিচারের সুপারিশ করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। আগামীকাল প্রেস ক্লাবের সামনে বিকাল 4টায় নুরুল হক নূর সহ আমাদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ। আপনাদের সবাইকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জুলাই মঞ্চকে অসংখ্য ধন্যবাদ, তারা এ ধরনের আয়োজন করেছে। আসসালামু আলাইকুম।